বাংলা অনার্সে অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ, এই ছোট গল্প আমি আলোচনা করছিলাম এবং আহ, 3টে পরিচ্ছেদ আগে আমি আলোচনা করেছি। আজকে 4 নম্বর পরিচ্ছেদ। এই পরিচ্ছেদ আলোচনা করলে অভাগী স্বর্গ গল্পের আলোচনা শেষ হয়ে যাবে। তো পর্ব 4-এ আছে, পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। এখানে রসিক দুলে ছিল কাঙালির বাবা। দেখা যাচ্ছে অভাগী আস্তে আস্তে মুখে ধাবিত হচ্ছে বা মৃত্যুর দিকে ঢলে পড়েছে, এবং সেই সময় সে চেয়েছিল তার স্বামী এসে একবার দাঁড়াক তার সামনে, স্বামীর পায়ের ধুলো নেবে। তাই সে কাঙালিকে বলেছিল যে একবার তোর বাবাকে পারলে ডেকে আনিস। সেই কাজটাই কাঙালি করেছিল এবং রসিক দুলে এসেও ছিল। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। মানে রসিক দুলে একদম অবাক হয়ে গেল যে এইভাবে যে অভাগী তার পায়ের ধুলো চাইতে পারে, মানে মৃত্যুর আগে, কারণ সে কোনোদিনই তাকে কিছু দেয়নি। এমনকি কাঙালিকেও সে গ্রহণ করেনি, তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাকে অভাগীকে এবং তার ছেলে কাঙালিকে ছেড়ে সে অন্য একজনকে বিবাহ করেছিল। সেই কারণেই কিন্তু এ কথা বলা হচ্ছে যে সে নিজেই অবাক হয়ে যাচ্ছে, কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়ার ছিল, সে কহিল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে সে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজখবর করে নাই। মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো না কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল। আচ্ছা, কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথ ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। বলছে এত ছোট জাত, তাদের জন্য আবার স্বর্গ, নাকি তাদেরকে হেঁটে হেঁটে স্বর্গে যেতে হয়। কিন্তু এটা বোঝা গেল যে রাত্রি শেষ না হইতে এই দুনিয়া শেষ ত্যাগ করিয়া গেছে, অর্থাৎ কাঙালির মা আর, অর্থাৎ অভাগী আর পৃথিবীতে নেই, সে পৃথিবী ছাড়লো। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ ছিল, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। দেখা গেল রসিক দুলে যখন একটা কুড়ুল এনে যখন সে রসিক ঘা দিচ্ছে, কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ ছিল এবং সেখানে দারোয়ান এসে ছুটে তাকে বলল যে তাকে গালে একটা চর মারল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? গাছটা যখন সে কাটতে গিয়েছিল। রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি। খামোকা বাবাকে তুমি মারলে কেন? বলছে, বাবাকে তুমি মারছো কেন? এ তো অভাগীর হাতের পোতা গাছ ছিল, সুতরাং সেই অধিকার ছিল ওই গাছটার প্রতি একমাত্র অভাগীর, আর অভাগীর সাথে রিলেটেড যারা, মানে কাঙালির। রসিকেরও ছিল, কেননা রসিক দুলে এই দিক থেকে সেই গাছটা কাটতে গিয়েছিল কাঠের জন্য, কারণ তার সৎকারের ব্যবস্থার দরকার, কিন্তু সেখানে দারোয়ান কাটতে দিল না। হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিয়া যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে, কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। তো শেষ অভিলাষ কি ছিল? তার স্বামীর পায়ের ধুলো নেওয়া। দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ নাড়িয়া
জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। কাঙালির মায়ের দুটো অভিলাষ ছিল, একটা হচ্ছে কাঙালির হাতের আগুন পাবে সে, এটা একটা তার প্রথম ইচ্ছে ছিল। দ্বিতীয় ইচ্ছে ছিল মৃত্যুর আগে সে তার স্বামী অর্থাৎ রসিকদুলের পায়ের ধুলো নেবে। তো দুটোই তার পূর্ণ হয়, একটা পূর্ণ হয়েছে, আর একটা হয় কিনা দেখা যাক। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পেয়াদারা ঘুষ লয়, তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায়রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেইমাত্র সন্ধানিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? তো এই যে তখনকার দিনে একটা সমাজের প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে, কাঙালি আর তার মা আর বাগদি। এখানে যে দুলে বাগদির কথা বলা হয়েছে, দুলেরা কিন্তু বাগদি হয়, বাগদি জাতের বলা হয়ে থাকে। তো রসিক দুলে তো তারা নিচু জাত, এটা বলা হয়ে থাকে যে তারা হলো নিচু জাতের, এবং এই নিচু জাতের বলেই তাদেরকে মানে সমাজ থেকে অনেকটা দূরে রাখা হতো, সমাজচ্যুত করা হতো। বিশেষ করে ব্রাহ্মণরা তো তাদের ছায়া মারাতোই না, যদিও বা মারিয়ে ফেলতো। আবার তারা কিন্তু গঙ্গা জলে নিজেদেরকে মানে গঙ্গা জলে নিজেদেরকে শুদ্ধ করতো। হ্যাঁ, এইভাবে তারা কিন্তু মানে নিজেদেরকে উচ্চ স্থানীয় মনে করতো। এবং এখানে একটা সমাজের খুব কটু একটা প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজনের মা মারা গেছে, তাকে এখানে অবজ্ঞা করা হচ্ছে, তার মায়ের সৎকারের ব্যবস্থার কাজেও তাকে সাহায্য করা হচ্ছে না। এবং জমিদার একটা অসুচির ব্যাপার আছে এখানে, মানে মানুষের মানবিকতার কতটা অবক্ষয় এখানে ঘটছে এটাও এখানে তুলে ধরা হয়েছে, যে এগুলো মানসিকতার বিকৃতি মানুষের মধ্যে, যে এইরকম সিচুয়েশনও মানুষের পাশে দাঁড়াচ্ছে না। একই গ্রামে থেকে মানুষ মানুষের পাশে নেই, কেননা ওরা ছোট জাত বলে তার কাছে আসবে না। আবার তার মা মারা গেছে বলে তাকে ছোবে না, যেহেতু অশৌচের ভয় আছে, তার মা তাকে ছোবে না, মাকে ছুঁয়েছে বলে। এটা এক। দুই হচ্ছে সে কখনোই করবে না, জমিদার কখনো কাঙালির পাশে দাঁড়াচ্ছে না। সে সন্ধানিক করেছে, সে সব থেকে নাকি পবিত্র মানুষ, সে কাঙালিকে এসে যাচ্ছে তাই তার সাথে ব্যবহার করবে। আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। সত্যি রসিকদুলোকে তো গালে চড় মেরেছিল, বেশ করেছে। হারামজাদা খাজনা দেয়নি বুঝি, বলছে খাজনা বোধহয় দেয়নি, সেই কারণে মেরেছে, বেশ করেছে। কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না। বলছে, বাবু মশাই মা মরেছে, এই বলতে বলতে সে কান্না চাপতে পারলো না। এখানেও দেখা যাচ্ছে জমিদার সেই সময়ও বলছে যে খাজনা বেশ করেছে, যে খাজনা দিতে পারেনি, সেই সময়টা কতটা সমাজ কতটা কেমন ছিল, এখান থেকে একটা আমরা ছবি পাচ্ছি। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে কি জানি, এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। ওদের কাছে একটাই ছিল, ব্রাহ্মণদের কাছে গোবর জল ছড়িয়ে ছিটিয়ে দিলেই নাকি সবকিছু শুদ্ধ হয়ে যাবে। তো তাই ওনারা করতেন। কি জাতের ছেলে তুই? কাঙালি সভায় প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। বলছে, আমরা দুলে। অধর কহিলেন, দুলে মরার কাঠ কি, দুলের মরায় কাঠ কি হবে শুনি? বলছে, দুলে মরার কাঠে কি হবে, তোদের কি হবে কাঠ নিয়ে? এইটাতেও তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে, ছোট করা হচ্ছে। কেন ছোট করা হচ্ছে? যে মরার কাঠ নিয়ে তোরা করবি কি? মরার কাঠ তো বড় লোকেরা নেয়, তোরা কেন নিবি? কাঠে কেন আগুন জ্বালিয়ে তোরা করবি? কাঙালি বলিল যে মা যে আমার আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে লাগিল। কাঙালি তার মাকে ভীষণ ভালোবাসতো, এবং সেই জন্য যখন তার মায়ের
মানে সৎকারের ব্যবস্থাতেও যখন অন্য কেউ এমন ধরনের কথাবার্তা বলছে তখন ন্যাচারালি তার কষ্ট হচ্ছে, সে কেঁদে ফেলছে। অধর কহিলেন, একে তো সে মাকে হারিয়েছে। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা, 5টা টাকা আনগে পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। বলছে মা দরকার নেই, তুই মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার কাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়, পাজি হতভাগা নচ্ছার। এইরকম ধরনের কথাবার্তা তখন সমাজে চলতো। উচ্চ শ্রেণীর মানুষরা তখন, যত নিম্ন জাতের মানুষ ছিল, মানে এই দুলেদের বা যত নিম্ন অন্তজ শ্রেণীর মানুষদের সাথে যাচ্ছে তাই মানে কি বলবো, পাশবিক অত্যাচার যাকে বলে থাকে, মানসিক যন্ত্রণার মধ্যে তাদের ফেলতো, তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করতো। এই যে বিশ্রী ব্যবহার, এই ব্যবহার কখনো একটা মানুষের কাছ থেকে মানে গ্রহণযোগ্য নয়। এবং তখনকার সমাজটা এতটাই ছিল, সেই জন্যই এমনটাই ছিল মানুষ, সেই জন্য সমাজটাই এতটা কলুষিত। সেই জন্য কিন্তু সাহিত্যিকরা বিশেষ করে তাদের লেখনীতে, উপন্যাসে, গল্পে, কবিতায় সমাজকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে যে সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী, যে সমস্ত মানুষরা আছে তাদের চোখে আঙুল দিয়ে যারা ব্যবহারগুলো খারাপ করেন, একমাত্র যারা মানে তাদের চেতনার যাদের উদ্বোধন ঘটেছিল তারাই একমাত্র সাহিত্যিক। এবং তারা তাদের লেখনীতে মানে কি বলবো, প্রকাশ করে গেছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, সমাজকে কিন্তু সমাজ কলুষিত হচ্ছে, এই ধরনের মানুষরা কিন্তু সমাজ থেকে চ্যুত হওয়ার, কারা আসল প্রকৃত দোষী সেগুলোও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে ওঠার দিকেও ওনারা ইঙ্গিত দিয়ে গেছেন, মানুষের মানসিকতাগুলোকেও দেখিয়ে দিয়ে গেছেন, এবং সমাজের প্রেক্ষাপটটা যাতে আরও বিস্তৃতি লাভ, মানে বিস্তৃত আকারে যাতে মানে বিস্তৃতি লাভ করে প্রেক্ষাপটটা, এবং মানুষের চোখে যাতে ধরা পড়ে, মানুষ আরও শিক্ষার আলো দেখে, সেটা যেমন তার সাথে সাথে মানুষের নিজেদের মানসিকতা, তাদের নিজেদের ভুলটা সংশোধন করতে পারে, সেই দিকটারও ইঙ্গিত দিয়ে গেছেন এখানে ওনারা করেছেন। আজ এই সমস্ত লেখনীকে ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ বা আরও অনেকে আছেন, বিশেষ করে যারা এই ধরনের লেখার রচনা মানুষকে মানে সজাগ করে গেছেন, সচেতন করে দিয়ে গেছেন, আজ তাদের যারা যারা আছে সমাজে, আজকের সমাজ অনেকটা উন্নত, আজকের সমাজ অনেক উন্নত সেই সময়ের থেকে। কিন্তু একটা অ্যাঙ্গেল দিক থেকে, মানে এই অ্যাঙ্গেলে দেখতে গেলে কিন্তু, অনেক অ্যাঙ্গেলে দেখতে গেলে কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণতা মানে পুরোপুরিভাবে কিন্তু সমাজ কিন্তু বদলায়নি। হ্যাঁ, সমাজ কিন্তু অন্য দিক থেকে আরও কিন্তু নিম্ন দিকে চলে গেছে। মানে আজ সমাজের অবস্থা ভীষণ খারাপ, যেখানে আমাদের মানে যেখানে লড়াই করে চলতে হচ্ছে, বিশেষ করে মেয়েদের দিক থেকে দেখতে গেলে সেটা তো আছে, প্রথম থেকে ছিল, কিন্তু এমনি ইন জেনারেল দেখতে গেলে এই সমাজের এখানে যে প্রতিচ্ছবি ফুটে উঠছে তখন সমাজটা এমনই ছিল। তো কাঙালি এখানে বলা হচ্ছে যে কাঙালি জানিত না যে অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে গিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা, মানে 5 টাকা চাই, না হলে দেবে না। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়, পাজি হতচ্ছাড়া নচ্ছার। কাঙালি বলিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবুমশাই, সে যে আমার মায়ের হাতের পোতা গাছ। হাতে পোতা গাছ? পাড়ে ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, কেন মার খেলো, কি তার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। হ্যাঁ, কি ছিল অপরাধ ছেলেটা তো ভাবতেই পারল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না, পড়িলে এ চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ দেখ তো হে, এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। ঠিক আছে, তো এইভাবে গোমস্তার নির্বিকার চিত্তে কোনো দাগ পড়লো না, পড়লে এই চাকরি তার জুটিত না। এই যারা ছিল কর্মচারী, যারা ছিল জমিদারেদের, তারাও কিন্তু ভীষণ ভীষণ
বদমাইশ ছিল বলা যেতে পারে। এই শব্দটা আমি ব্যবহার করলাম, বদমাইশ শব্দটা আমি ব্যবহার করলাম। অনেক লেখায় আমরা বদমাশ শব্দটা পেয়ে থাকি, ঠিক আছে, বা বদমাইশ এই কথাটা আমরা পাই। তো সেক্ষেত্রে আমরা মানে বলবো যে এই ব্যাপারটা তখনকার দিনে ছিল যে সে টাকার লোভে কাজটা করছে, কিন্তু টাকাটা সে কিন্তু মানে কাজটা যাতে তার না যায় সেজন্য জমিদারের কথা মতোই সে চলতো, কিন্তু তার মানে এই নয় তার মনটা খুব ভালো। যদি হতো চাকরির জন্য যতটা, তার নিজের মনটাও নিম্নই ছিল, নিচুর দিকেই ছিল। যাই হোক, মুকুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি, সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। বলছে, ঠাকুরমশাই, আমার মা তো মারা গেছে। তুই কে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। ওর মা বলে গেছে তাই সে কথাটা সে বলছে। তার দিকে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। দেখো, এখানে এক এক ছেলে তার মায়ের সৎকারের জন্য কাঠ জোগাড় করছে, সেখানে তাকে কতটা হেনস্থা হতে হচ্ছে। এখানে দিতে হচ্ছে, সেখানে দিতে হচ্ছে, কেউ তাকে সাহায্য পর্যন্ত করছে না। এই ব্যাপারটাকেও আবার চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। জমিদারের মানসিকতার সাথে সাথে তার কর্মচারীদের মানসিকতাকেও দেখানো হচ্ছে। এই নয় যে কর্মচারীদের মন একদম নিজের চাকরির জন্য থাকতে হচ্ছে বলে তাদের মন ভালো। মন যার ভালো সে কিন্তু যে কোনো পরিস্থিতিতে এই মানুষের বিপদে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, যেমনই থাকুক না কেন। হ্যাঁ, কিন্তু তাদেরও কিন্তু মানসিকতা একদমই ভালো না। সকলেই কিন্তু কারণ সামাজিক একটা বিকৃতি, মানসিকতা বিকৃতি মানুষের মধ্যে, সমাজ তো বিকৃতই। কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে পড়লাম। মুকুজ্জে বিস্মিত বিরক্ত হইয়া কইলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। মানে কাঠ সে পেল না। ভট্টাচার্য মহাশয় সকলে এখানে ব্রাহ্মণ দেখা যাচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখানো হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়কে। এই যে ব্রাহ্মণরা কিন্তু সমাজটা এমনই করে দিয়েছিল, নিজেরা বিধিবিধান নিয়ে এসেছিল, মানে অস্পৃশ্যতা নিয়ে এসেছিল, অনেক কিছু। এই ব্রাহ্মণদের জন্য সমাজটা অনেকটা পিছিয়ে গিয়েছিল। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে? তোদের যেতে বলতে এখানে জাতের কথা বলা হয়েছে। তোদেরকে কে পোড়ায়? যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। বলছে নুড়ো জেলে দিয়ে মাটির চড়ায়, তুই নদীর চড়ায় মাটি দিয়ে দে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। তো সব ব্যাটারাই বামুন কায়েত এখানে হতে চায়, এই যে কথাটা বলা হচ্ছে, এখানে উনি বলতে চাইছেন যে এখানে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত হয়ে যাচ্ছেন এবং তিনি কান খাড়া করে শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলতে এখানে কাঙালির কথা বলা হয়েছে। বলছে বামুন কায়েতরা ছাড়া কেউ মরাকে মানে চিতায় আগুন দেওয়ার যে কাঠ দরকার শুধু বামুন কায়েতরাই দেবে। মানে কায়েত বলতে এখানে কায়স্থদের কথা বলা হয়েছে, জাতের কথা এখানে আসছে। জাত যে ব্যাপারটা এখানে 1 নম্বর পয়েন্টে তুলে ধরা হয়েছে। ব্রাহ্মণ আর কায়স্থরাই পারে, অন্য কোনো জাতের মানুষদের কোনো অধিকার নেই তাদের কাঠ নেওয়া। তারা নুড়ো দিয়ে মাটি চাপা দিয়ে দেবে, এটা ভীষণ নদীর চরে মাটি চাপা দিয়ে দেবে। খুবই মর্মান্তিক একটা, মানে খুবই একটা অশোভনীয়, মানে সমাজের একটা সব থেকে কলুষিত সমাজ বোঝাই যাচ্ছে। একদম সব কিছুতেই এখানে একটা খারাপ সমাজের একটা বার্তা। তো যাই হোক, একেবারে বুড়ো হইয়া গিয়েছিল কাঙালিয়ার প্রার্থনা, সব ব্যাটারাই হচ্ছে বলিয়া কাজের ফাঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতার সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। আর কিছু উপায় ছিল না, তাই হলো। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে সে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া আকাশে উঠিতেছিল। তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল।
তো যেটা হলো, কাঙালি কিন্তু শেষ পর্যন্ত মায়ের মুখে আগুন দিল বটে, কিন্তু একটা কি করে ওই রাখালের মা কিন্তু তাকে খড়ের আটি জেলে দিল, তাতেই কিন্তু সে তার মায়ের সৎকার মানে অন্ত্যেষ্টিক্রিয়া করলো, সম্পন্ন হলো। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ একটা মানে মানুষের চোখে মানে সমাজের চোখে একটা লজ্জাজনক ব্যাপার। এবং যারা এখানে খুবই মানে কষ্টকর যে কাঙালি এইভাবে তার মাকে এইভাবে তার মাকে বিদায় জানাতে হলো কাঙালিকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজস্ব অভিজ্ঞতা থেকে এই গল্পগুলো লিখেছিলেন এবং সে তার নিজস্ব অভিজ্ঞতার অভিব্যক্তি এখানে ঘটেছে। তার প্রত্যেকটা গল্প এবং উপন্যাসে তিনি সমাজকে যেভাবে দেখেছেন সেইগুলোই কিন্তু তাদের লেখায় ফুটে উঠেছে। প্রত্যেকটা শুধু রবীন্দ্রনাথ কেন, আমরা সকলে, আমরা যে কোনো তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু আজকে আলোচনা করা হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের চোখে নিজের সমাজটা দেখেছেন, তখনকার দিনের মানুষজনকে দেখেছেন, সেইগুলোই ওনার লেখার মধ্যে ফুটে উঠেছে। তো অভাগীর স্বর্গ আজকে আলোচনা শেষ হলো। অভাগীর স্বর্গ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।